আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি এস.এম. মুজাফফর হোসেন, সহযোগী অধ্যাপক, অর্থনীতি, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজ আমি অনার্স প্রথম বর্ষের মৌলিক ব্যষ্টিক অর্থনীতি থেকে ব্যয় তত্ত্ব নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে, শুনবে, পরে বইয়ের সঙ্গে মিলিয়ে দেখবে এবং ভিডিওটিও বারবার দেখবে। তো চলো যাওয়া যাক আজকের আলোচ্য সূচিতে। আজকের আলোচ্য বিষয়ের মধ্যে থাকবে উৎপাদন ব্যয়ের বিভিন্ন ধারণা, ব্যয় তত্ত্বের সাথে সম্পর্কিত কিছু সংজ্ঞা, স্থির ব্যয় রেখা ও গড় স্থির ব্যয় রেখা, মোট পরিবর্তনশীল ও গড় পরিবর্তনশীল ব্যয় রেখা, প্রান্তিক ব্যয় রেখা, স্বল্পকালীন গড় ব্যয় রেখা, গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের সম্পর্ক, দীর্ঘকালীন গড় ব্যয় রেখা। আমরা আমরা এই অধ্যায়ে মূলত এই বিভিন্ন ধরনের ব্যয় রেখার সংজ্ঞা যেমন শিখবো, ব্যয় রেখাগুলির সঙ্গে পরিচিত হব। কারণ আমাদের অর্থনৈতিক বিশ্লেষণে রেখাচিত্রের ব্যাপক ব্যবহার রয়েছে এবং এই ব্যয় রেখাগুলো ফার্মের আচরণ ব্যাখ্যার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কাজেই এই ব্যয় রেখাগুলোর আজকের এই আলোচনা তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তো শুরুতেই উৎপাদন ব্যয়ের বিভিন্ন ধারণা, ডিফারেন্ট কনসেপ্টস অফ কস্ট অফ প্রোডাকশন। হিসাবগত খরচ বা অ্যাকাউন্টিং কস্ট। হিসাবের খাতায় লিপিবদ্ধ ব্যয় এই বলা হচ্ছে হিসাবগত খরচ। যেমন শ্রমের মজুরি, জ্বালানি বাবদ ব্যয়, কাঁচামালের মূল্য, পরিবহন ব্যয়, ভবনের ভাড়া, মূলধনের সুদ, যন্ত্রপাতির মূল্য ইত্যাদির সমষ্টি হলো হিসাবগত খরচ। মূলত একজন হিসাব রক্ষক, একটা প্রতিষ্ঠানের হিসাব রক্ষক এই হিসাবগুলো খাতায় লিপিবদ্ধ রাখে, নথিবদ্ধ করে। এরপরে অর্থনৈতিক খরচ বা ইকোনমিক কস্ট, এটাকে আমরা অব্যক্ত বা প্রচ্ছন্ন ইমপ্লিসিট কস্ট বলতে পারি। যেমন ফার্মের মালিকের শ্রমের মজুরি যা তিনি অন্য ফার্মে যদি কাজ করতেন তাহলে পেতেন, তার নিজস্ব মূলধনের সুদ যা তিনি ব্যাংক থেকে বা অন্য কোনো উৎস থেকে ঋণ নিলে পরিশোধ করতে হতো। আবার যদি তিনি নিজস্ব ভবনে ফার্ম গড়ে তোলেন তাহলে যে ভাড়া তাকে দিতে হচ্ছে না, অন্য কারো ভবনে করলে ভাড়াটা দিতে হতো। এইসব ব্যয়গুলো প্রচ্ছন্ন থাকে বা অব্যক্ত থাকে। এগুলোকে সঙ্গে নিয়ে এগুলোর সঙ্গে হিসাবগত খরচ মিলিয়ে একত্রে বলা হয় ইকোনমিক কস্ট বা অর্থনৈতিক খরচ। এরপরে নিমজ্জিত খরচ বা সাঙ্ক কস্ট। কিছু কিছু উপকরণ আছে যেগুলো নির্দিষ্ট কিছু উৎপাদনের জন্যই প্রযোজ্য এবং কোনো কারণে সেই উৎপাদন বন্ধ হয়ে গেলে ওই উপকরণগুলোকে সেখান থেকে উঠিয়ে অন্য কোনো উৎপাদন ক্ষেত্রে ব্যবহার করা যায় না এবং ওই খরচ আর তুলে নেওয়া যায় না। এই ধরনের খরচগুলোকে বলা হচ্ছে নিমজ্জিত খরচ। যেমন খনিতে কোনো যন্ত্রপাতি বা অবকাঠামো স্থাপন করা হলে খনি থেকে যখন খনিজ সম্পদ উত্তোলন শেষ হয়ে যায় তখন ওই অবকাঠামো বা ওই যন্ত্রপাতি গুলোকে স্থানান্তর করা বা উত্তোলন করার যে ব্যয়, তার চেয়ে বরং
ওটা ছেড়ে আসাই ভালো হয়। ঠিক একইভাবে রেল লাইন, এ ধরনের আরো কিছু উপকরণ বাবদ খরচ আছে যেগুলোকে আমরা বলছি সাঙ্ক কস্ট বা নিমজ্জিত ব্যয়। এরপরে আছে সুযোগ ব্যয়। এটি অবশ্য অর্থনীতিতে খুব বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়, গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে সীমাবদ্ধ সম্পদ দিয়ে আমরা যখন দ্রব্য উৎপাদন করতে যাই, তখন একটি দ্রব্যের উৎপাদন বাড়াতে গেলে অন্য আরেকটি দ্রব্যের উৎপাদন আমাদের ছেড়ে দিতে হয়। এই যে একটি দ্রব্যের উৎপাদনের জন্য অন্য দ্রব্যের উৎপাদন যেটুকু ছেড়ে দিতে হয়, তাকে বলা হয় উৎপাদিত দ্রব্যটির সুযোগ ব্যয়। আমরা এই সুযোগ ব্যয়ের ধারণাটি একটু এখানে ডিসকাস করব, একটু আলোচনা করব তোমাদের বোঝার সুবিধার্থে, যেহেতু এটা আমাদের অর্থনীতির অন্যান্য ক্ষেত্রেও ব্যবহার আছে। অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয়। সীমিত সম্পদের কারণে একটি দ্রব্য উৎপাদন করলে অন্য একটি দ্রব্যের উৎপাদন ছেড়ে দিতে হয়। এক্ষেত্রে একটি দ্রব্যের অতিরিক্ত এক একক উৎপাদনের জন্য সর্বোত্তম বিকল্প দ্রব্যটির উৎপাদন যে পরিমাণে ছেড়ে দিতে হয় তাকে উৎপাদিত দ্রব্যটির সুযোগ ব্যয় বলে। আমরা প্রতীকের সাহায্যে এটাকে বলতে পারি এরকম, যদি এক্স দ্রব্যের ডেল্টা এক্স পরিমাণ উৎপাদনের জন্য ওয়াই দ্রব্যের উৎপাদন ডেল্টা ওয়াই পরিমাণ ত্যাগ করতে হয়, তবে এক্স দ্রব্যের সুযোগ ব্যয় হবে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। সহজভাবে যদি বলি যে আমরা যদি 2 মণ গম উৎপাদন করতে যেয়ে আমাকে 10 মণ আলুর উৎপাদন ছেড়ে দিতে হয়, তাহলে আমাদের প্রতি মণ গমের জন্য আলু ছেড়ে দিতে হচ্ছে 5 মণ। অর্থাৎ 1 মণ গমের সুযোগ ব্যয় 5 মণ আলু। আমরা একটা উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে এটা দেখতে পারি। উৎপাদন সম্ভাবনা রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ দ্বারা দুটি দ্রব্য সর্বোচ্চ যে যে পরিমাণে উৎপাদন করা সম্ভব তা দেখানো হয়। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ এবি একটি উৎপাদন সম্ভাবনা রেখা, যেখানে আমরা বলেছি যে ভূমি অক্ষে ধরা যাক গমের পরিমাণ এক্স এবং লম্ব অক্ষে আলুর পরিমাণ ওয়াই পরিমাপ করা হয়েছে। সম্পূর্ণ সম্পদ দিয়ে যদি শুধু আলু উৎপাদন করতে চাষি, তাহলে ওই পরিমাণ আলু উৎপাদন করতে পারতো 0 পরিমাণ গম। আর সম্পূর্ণ সম্পদ দিয়ে যদি সে শুধু গম উৎপাদন করতো, তাহলে আলু হতো 0 আর গম হতো ওবি পরিমাণ। আর এই রেখার অন্যান্য বিন্দুতে, বিভিন্ন বিন্দু যেমন এম বিন্দুতে গমের পরিমাণ কিছুটা, এই এখানে যদি আমরা দেখাই গমের পরিমাণ হবে এই পরিমাণ, এটা হবে গমের পরিমাণ। আর সেক্ষেত্রে আলুর পরিমাণ হবে এই পরিমাণ, এটা হলো আলুর পরিমাণ। আর এখান থেকে যদি আমরা একটু সরে যাই, ধরো এরকম কোন বিন্দুতে, তাহলে গমের পরিমাণ আমাদের একটু বেড়ে যাবে, আলুর পরিমাণ একটু কমে যাবে। এই যে গমের পরিমাণ বাড়ানোর জন্য আলুর পরিমাণ ছেড়ে দিতে হচ্ছে, গমের প্রতি এককের জন্য যে ছেড়ে দেওয়ার পরিমাণটা হবে সেটাকে আমরা বলবো গমের সুযোগ ব্যয়। আমরা এটা এখানে দেখাচ্ছি এম বিন্দু থেকে ধরো এন বিন্দু, এন বিন্দুতে গেলে আমাদের গমের পরিমাণ বাড়ছে কতটুকু, এইটুকু ডেল্টা এক্স পরিমাণ। আর আলুর পরিমাণ ছেড়ে দিতে হচ্ছে ডেল্টা ওয়াই, এই এম এল পরিমাণ। তাহলে এক্ষেত্রে আমাদের গমের সুযোগ ব্যয় হবে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স পরিমাণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট কি। পরবর্তীতে অন্য কোনো ক্লাসে আমরা সুযোগ ব্যয়ের বিষয়টি আরো ডিটেলস আলোচনা করব। সুযোগ ব্যয়ের আলোচনা আজ এটুকুই করছি। এর পরের আলোচনায় আমরা চলে যাই ব্যয় তত্ত্বের সাথে সম্পর্কিত কিছু সংজ্ঞা, ডেফিনেশনস রিলেটেড টু কস্ট থিওরি। যেমন স্বল্পকাল, ব্যয় তত্ত্বে স্বল্পকাল একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে সময়ের মধ্যে উৎপাদনের সকল উপাদান একসাথে বাড়ানো বা কমানো যায় না
তাকে স্বল্পকাল বলে। যেমন একটি টেলারিং শপে একজন দর্জি যদি তার সেলাইয়ের পরিমাণ বেড়ে যায়, তাহলে রাতারাতি সে সেলাই মেশিনের সংখ্যা, ঘরের আকার বাড়াতে পারে না, কিংবা আসবাবপত্র বাড়াতে পারে না। এর জন্য তাকে কিছুদিন সময় নিতে হয়। সে চাইলে ওই সময়ে শ্রম বাড়াতে পারে, অন্যান্য কাঁচামাল বাড়াতে পারে। যে সময়ের মধ্যে উৎপাদনের সকল উপকরণ একসঙ্গে বাড়ানো যায় না, সেটাই হলো স্বল্পকাল। দীর্ঘকাল মানে উৎপাদনের সকল উপকরণ একসাথে বাড়ানোর জন্য যে বা কমানোর জন্য যে সময়ের প্রয়োজন হয়, তাকে বলা হয় দীর্ঘকাল, লং রান। উৎপাদন তত্ত্বে এবং উৎপাদনের ব্যয় তত্ত্বে এই দুটি কনসেপ্ট খুব গুরুত্বপূর্ণ। তো এই স্বল্পকালের সাথে সম্পর্কিত একটি ব্যয় আমরা এখানে বিবেচনা করি, সেটাকে বলে স্থির ব্যয় বা ফিক্সড কস্ট। স্বল্পকালে যেসব উপকরণ স্থির থাকে, সেসব উপকরণের জন্য উৎপাদনকারীকে যে অর্থ ব্যয় করতে হয় তাকে স্থির ব্যয় বলে। যেমন ভূমির খাজনা, বাড়ি ভাড়া, মূলধনী ঋণের সুদ। মূলধনী ঋণ বলতে এখানে ভারী যন্ত্রপাতি অথবা অবকাঠামোর জন্য যে দীর্ঘমেয়াদী ঋণ নেওয়া হয়, এই ঋণের সুদ। স্থায়ী কর্মকর্তা কর্মচারী বেতন, যেমন হিসাব রক্ষক বা ম্যানেজার অথবা নৈশ প্রহরী, এদের বেতন উৎপাদন শুরুর আগেই দিতে হয়। এ ধরনের ব্যয়ের সমষ্টি হলো স্থির ব্যয়। এ ধরনের ব্যয়ের সমষ্টিকে আমরা বলছি মোট স্থির ব্যয় বা টোটাল ফিক্সড কস্ট, টিএফসি। এরপরে আমরা দেখব পরিবর্তনশীল ব্যয়, ভেরিয়েবল কস্ট। স্বল্পকালে যেসব উপকরণ পরিবর্তনযোগ্য, সেসবের জন্য উৎপাদনকারীকে যে অর্থ ব্যয় করতে হয় তাকে পরিবর্তনশীল ব্যয় বা ভেরিয়েবল কস্ট বলে। যেমন শ্রমের মজুরি, জ্বালানি খরচ, পরিবহন খরচ, কাঁচামালের মূল্য ইত্যাদি এই ব্যয়ের অন্তর্ভুক্ত। আর এসব ব্যয়ের সমষ্টিকে বলা হয় মোট পরিবর্তনশীল ব্যয় বা টোটাল ভেরিয়েবল কস্ট, সংক্ষেপে টিভিসি। এখানে বলে রাখা ভালো, উৎপাদনের পরিমাণ বাড়লে বা কমলেও স্থির ব্যয়ের কোনো পরিবর্তন হয় না। উৎপাদনের শুরুতেই এই ব্যয়টা হয়ে যায়। যেমন একটা রেস্টুরেন্টের জন্য রেস্টুরেন্টের মালিককে শুরুতেই তার ঘরের আসবাবপত্র, তারপরে তৈজসপত্র এসব কিনতে হয়। পাশাপাশি তার কিছু কর্মচারী স্থায়ী নিয়োগ দিতে হয়, যাদের ওই রেস্টুরেন্টের কাজ শুরুর আগেই তাদেরকে এই তাকে এই খরচগুলো করতে হয়। এবং রেস্টুরেন্টে যখন কেনা বেচা শুরু হয় তার, তখন এই ব্যয়গুলোর আর কোনো পরিবর্তন হয় না। এগুলো হলো স্থির ব্যয়। উৎপাদনের পরিমাণের সাথে এর কোনো সম্পর্ক নেই। জিরো উৎপাদনেও যা, 100 একক উৎপাদনেও তা, 500 একক উৎপাদনেও তাই থাকে। কিন্তু পরিবর্তনশীল ব্যয়ের সম্পর্ক হলো উৎপাদনের পরিমাণের সাথে। উৎপাদন শুরু হলে এই ব্যয় শুরু হয়, উৎপাদন যখন হয় না তখন এই ব্যয় জিরো, উৎপাদন যতই বাড়তে থাকে এই ব্যয় বাড়তে থাকে। এরপরে মোট ব্যয়, টোটাল কস্ট। স্বল্পকালে মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনশীল ব্যয়ের সমষ্টিকে বলা হয় মোট ব্যয়। অর্থাৎ টোটাল কস্ট টিসি ইকুয়ালস টু টিএফসি প্লাস টিভিসি। আমরা এরপরে দেখব গড় স্থির ব্যয় বা অ্যাভারেজ ফিক্সড কস্ট। উৎপাদনের একক প্রতি স্থির ব্যয়কে বলা হয় গড় স্থির ব্যয় বা সংক্ষেপে এএফসি, অ্যাভারেজ ফিক্সড কস্ট। মোট স্থির ব্যয়কে উৎপাদনের পরিবর্তন দ্বারা ভাগ করলে পাওয়া যায় গড় স্থির ব্যয়, অর্থাৎ এএফসি ইকুয়ালস টু টোটাল ফিক্সড কস্ট, টিএফসি ডিভাইডেড বাই কিউ। গড় পরিবর্তনশীল ব্যয়, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, সংক্ষেপে এভিসি। উৎপাদনের একক প্রতি পরিবর্তনশীল ব্যয়কে বলা হয় গড় পরিবর্তনশীল ব্যয়। মোট পরিবর্তনশীল ব্যয়কে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে পাওয়া যায় গড় পরিবর্তনশীল ব্যয়, এভিসি ইকুয়ালস টু টিভিসি ডিভাইডেড বাই কিউ। গড় ব্যয়, উৎপাদনের একক প্রতি ব্যয়কে বলা হয় গড় ব্যয় বা অ্যাভারেজ কস্ট, সংক্ষেপে এসি।
মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে পাওয়া যায় গড় ব্যয়, অর্থাৎ এসি ইকুয়ালস টু টোটাল কস্ট ডিভাইডেড বাই কিউ। আমরা এর আগেই দেখলাম স্বল্পকালে টিসি মানে হলো টিএফসি প্লাস টিভিসি, তাই এসএসসি শর্ট রান এভারেজ কস্ট কে আমরা এসএসসি লিখে থাকি। এসএসসি ইকুয়ালস টু হবে টিএফসি প্লাস টিভিসি ডিভাইডেড বাই কিউ সমান টিএফসি বাই কিউ প্লাস টিভিসি বাই কিউ। আর টিএফসি বাই কিউ কে আমরা বলছি এএফসি, আর টিভিসি বাই কিউ কে আমরা বলছি এভিসি। কাজেই এসএসসি ইকুয়ালস টু এএফসি প্লাস এভিসি। আমরা স্বল্পকাল বোঝানোর জন্য এখানে এস ব্যবহার করি, শর্ট রান এভারেজ কস্ট। তবে সচরাচর আমরা স্বল্পকালে এসি এসি লিখে থাকি, গড় ব্যয়কে এসিও লিখতে পারি। এরপরে আমরা দেখব প্রান্তিক ব্যয়, মার্জিনাল কস্ট। উৎপাদনের পরিমাণ 1 একক বৃদ্ধি করলে মোট ব্যয় যতটুকু বৃদ্ধি পায় তাকে বলা হয় প্রান্তিক ব্যয় বা এমসি। একে আমরা এইভাবে বলতে পারি, উৎপাদনের পরিমাণ পরিবর্তনের ফলে মোট ব্যয় যে হারে পরিবর্তিত হয় তাকে বলা হয় প্রান্তিক ব্যয়। এবং এমসি ইকুয়ালস টু ডেল্টা টিসি বাই ডেল্টা কিউ, চেঞ্জ ইন টোটাল কস্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন কোয়ান্টিটি অফ প্রোডাকশন। এখানে উৎপাদনের পরিমাণের পরিবর্তন যদি খুবই ক্ষুদ্র হয়, অর্থাৎ বিন্দু পরিমাণ পরিবর্তন ডেল্টা কিউ টেন্ডস টু জিরো, তখন আমরা ডেল্টা টিসি বাই ডেল্টা কিউ কে লিখতে পারি ডিটিসি ডিকিউ অন্তর্কলনের নিয়মে। অন্তরক সহগের প্রতীক ডেল্টা ডিটিসি বাই ডিকিউ। কাজেই স্বল্পকালে প্রান্তিক ব্যয়কে আমরা এসএমসি এসএমসি শর্ট রান মার্জিনাল কস্ট ইকুয়ালস টু ডিটিসি এই ডিকিউ লিখতে পারি, যা মোট ব্যয় রেখার নির্দিষ্ট কোনো বিন্দুতে স্পর্শকের ঢালের সমান। আশা করি সংজ্ঞাগুলো বুঝতে পেরেছ। এই সংজ্ঞাগুলোর প্রেক্ষিতে আমরা বিভিন্ন ব্যয় রেখা নিয়ে আলোচনা করব। আমরা শুরুতেই দেখব টোটাল ফিক্সড কস্ট কার্ভ এন্ড অ্যাভারেজ ফিক্সড কস্ট কার্ভ, মোট স্থির ব্যয় ও গড় স্থির ব্যয় রেখা। এর জন্য আমরা একটা উদাহরণ নিই। ধরা যাক একটি বই ছাপানোর মোট স্থির ব্যয় ও গড় স্থির ব্যয়ের তথ্য নিম্ন। আমরা বইয়ের কপি এখানে 100 কপি, 100 কপি, 200 কপি এভাবে দিয়েছি। মোট স্থির ব্যয় এখানে 60,000 টাকা। এখন এই যে মোট স্থির ব্যয় বই ছাপানোর ক্ষেত্রে মোট স্থির ব্যয়টা কি ধরনের? এখানে বই ছাপানোর পূর্বেই এই মুদ্রণ মানে যেখানে মানে বই ছাপানো হয় সেখানে যা করা হয়ে থাকে, আগে কম্পিউটার কম্পোজ করতে হয়, তারপর ব্লক তৈরি করতে হয়, অক্ষরের ব্লক, লেখার ব্লক, এবং খাতা তোমার এই সম্পূর্ণ বইয়ের লেখাগুলোকে কত পেজে করতে হবে সেই হিসাবে সেখানে ব্লক তৈরি করে তারপর সাজাতে হয়। এই সব করতে যে একটা বইয়ের জন্য যা খরচ হয় দেখা যায় যে ওই 100টা বইয়ের জন্য সেই খরচ, এমনকি 500টা বইয়ের জন্য সেই খরচ। এই খরচটাই হলো স্থির ব্যয়। এখানে আমরা ধরে নিয়েছি 60,000 টাকা। তাহলে গড় স্থির ব্যয় কি হবে? শূন্যতে আমরা নির্ণয় করতে পারবো না, অসীম। আর 1-এ 60, 2-এ 30, 2 ভাগ করলে 30, 200 কপি বইয়ের গড় স্থির ব্যয় হবে 30। 300 কপি বইয়ের 60 কে আমরা 3 দিয়ে ভাগ করলে আসলে এখানে 25 লিখেছি, এটা হবে সরি, এটা হবে আসলে 20। আর 4-এ হবে 15, 4-এ হবে 15, আর 5-এ হবে 12। আমরা এখন এটা থেকে যদি রেখাচিত্রে চলে যাই, তোমরা দেখতে পাচ্ছ ভূমি অক্ষে বইয়ের কপি কিউ এবং লম্ব অক্ষে খরচ সি দেখানো হয়েছে। 100 কপির জন্য 60,000 টাকা, যেটাকে আমরা এ বিন্দু দ্বারা প্রকাশ করেছি। আর 400 কপির জন্য ওই আমরা স্থির ব্যয় যেটা, সেটা হলো বি বিন্দুতে দেখিয়েছি। এভাবে যদি প্রত্যেকটা বিন্দু স্থাপন করি, তাহলে এই বিন্দুগুলো যোগ করে যে রেখাটা পাবো, এই রেখাটি হবে আমাদের
টোটাল ফিক্সড কস্ট বা টিএফসি রেখা। টোটাল ফিক্সড কস্ট কার্ভটা আমরা দেখতে পাচ্ছি ভূমি অক্ষের সমান্তরাল এবং প্রত্যেকটা বিন্দুতে এই দূরত্বটা হলো টোটাল ফিক্সড কস্ট, এখানে যেমন ৬০,০০০ টাকার সমান। এরপর আমরা এএফসি রেখার জন্য নিই। ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ, লম্ব অক্ষে ব্যয় দেখানো হয়েছে এবং তোমরা দেখতে পাচ্ছ ১০০ বইয়ের গড় ব্যয় ৬০,০০০ টাকা এ বিন্দু দিয়ে, ২০০ বইয়ের গড় ব্যয় ৩০,০০০ টাকা বি বিন্দু দিয়ে। এভাবে আমি ৩০০ বইয়ের বিন্দু এখানে দেখাই নাই, জাস্ট সবগুলো বিন্দু আমরা স্থাপন করতে পারি। ৪০০ বইয়ের ক্ষেত্রে এখানে ১৫, এই ১০ আর ২০ এর মাঝখানে ১৫ সি বিন্দু। এভাবে সবগুলো বিন্দু স্থাপন করে যদি আমি এখানে রেখা আঁকি, তাহলে এই যে সমপরাবৃত্তাকার একটা রেখা পাওয়া যাচ্ছে এএফসি রেখা, এই রেখাটাই হলো আমাদের এভারেজ ফিক্সড কস্ট কার্ভ। এই রেখার অন্যান্য বিন্দুগুলো আমরা এই বিন্দু স্থাপন করলে এই রেখাতে এই বিভিন্ন জায়গাতে পড়বে। রেখাটির প্রত্যেকটা বিন্দুর লম্ব দূরত্ব এবং আনুভূমিক দূরত্বের গুণফল স্থির, মানে ৬০ এর সমান। যেমন এখানে ৬০ গুণন ১ ৬০, ৩০ গুণন ২ ৩০ দুগুণ ৬০, আবার দেখো ৪ গুণন এখানে ১৫ ৪ ১৫ ৬০। এই ধরনের রেখা, যে রেখার প্রত্যেকটা বিন্দুতে লম্ব দূরত্ব এবং আনুভূমিক দূরত্বের গুণফল স্থির থাকে, তাকে আমরা সমপরাবৃত্তাকার রেক্টাঙ্গুলার হাইপারাবোলা বলি। এবং এএফসি রেখা এই রেক্টাঙ্গুলার হাইপারাবোলা বা সমপরাবৃত্তাকার হয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা দেখি মোট পরিবর্তনশীল ব্যয় ও গড় পরিবর্তনশীল ব্যয় রেখা। আমরা সেই বই ছাপানোর ক্ষেত্রে ধরে নিই আমাদের বই ছাপানোর মোট পরিবর্তনশীল ব্যয় এবং গড় পরিবর্তনশীল ব্যয় ছকে যেভাবে দেওয়া হয়েছে কাল্পনিক। ১০০ বইয়ের শূন্য যখন বই, তখন তো পরিবর্তনশীল ব্যয় শূন্য, আমরা আগেই বলেছি, কাঁচামাল বা শ্রম কিছুই লাগে না তখন। ১০০ বইয়ের পরিবর্তনশীল ব্যয় ১৫, ২০০ বইয়ের ২০, ৩০০ বইয়ের ২৪,০০০ টাকা, ৪০০ বইয়ের ৩০,০০০ টাকা এবং ৫০০ বইয়ের ১৫,০০০ টাকা। আর গড় পরিবর্তনশীল ব্যয় এই মোট পরিবর্তনশীল ব্যয়কে ভাগ করে আমরা পেলাম ১৫, ২০, তারপরে ৮, তারপরে ৭.৫, তারপরে ৯। প্রথম দিকে কমে গেছে এবং কমে যেয়ে এই ৯ আসে। এখন আমরা এই মোট পরিবর্তনশীল ব্যয় রেখা আঁকার জন্য এই ছবিতে ভূমি অক্ষে বইয়ের কপি আর লম্ব অক্ষে ব্যয় দেখালাম এবং দেখতে পাচ্ছ তোমরা ১০০ বইয়ের জন্য আমরা এখানে এই যে ১৫,০০০ টাকা এই বিন্দুতে দেখিয়েছি, ২০০ বইয়ের ক্ষেত্রে ২০,০০০ টাকা, ৩০০ বইয়ের ক্ষেত্রে এই যে ২৪,০০০ টাকা, ৪০০ বইয়ের ক্ষেত্রে ৩০,০০০ টাকা, ৫০০ বইয়ের ক্ষেত্রে এই যে এখানে ৪৫,০০০ টাকা, ৪০ এবং ৫০ এর মাঝে। এই বিন্দুগুলো যোগ করে দিলেই আমরা পেয়ে যাচ্ছি টোটাল ভেরিয়েবল কস্ট বা টিভিসি রেখা। টিভিসি রেখা দেখো প্রথম দিকে ভূমির দিকে অবতল, মানে প্রথম দিকে কম হারে বেড়েছে, আর তারপরে ভূমির দিকে উত্তল বেশি হারে বেড়েছে, মোট ব্যয় বেশি হারে বেড়েছে। এরপরে আমরা এভিসি রেখা অঙ্কনের জন্য এই যে এখানে যে পরিমাণগুলো দেওয়া আছে তার ভিত্তিতে আমরা ১০০ বইয়ের গড় ব্যয় ১৫, ২০০ বইয়ের গড় ব্যয় ১০, এভাবে ৩০০ বইয়ের গড় ব্যয় এই যে তোমার ১০ আর ৫ এর মোটামুটি মাঝে এখানে আছে ৮, ৪০০ বইয়ের ৭.৫, আবার ৫০০ বইয়ের ক্ষেত্রে যে দেখা যাচ্ছে ৯। এই বিন্দুগুলো যদি যোগ করে দিই তাহলে আমরা পাবো যে রেখাটা, এটা হলো এভারেজ ভেরিয়েবল কস্ট বা এভিসি রেখা। আমরা এভাবে দেখতে পেলাম মূল বিন্দু থেকে শুরু হয়ে টিভিসি রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হয়েছে, প্রথম দিকে বললাম অবতল, তারপর উত্তল হয়েছে, আর এভিসি রেখাটা খানিকটা ইউ আকৃতির হয়েছে, প্রথম দিকে নিম্নগামী তারপর ঊর্ধ্বগামী। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা দেখব টিসি রেখা, টোটাল কস্ট কার্ভ। আমরা টিসি রেখার জন্য আমরা জানি যে টিসি রেখা মানে হলো স্থির ব্যয় এবং মোট পরিবর্তনশীল ব্যয় এই দুইয়ের যোগফল। মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনশীল ব্যয় এই দুইয়ের যোগফল। আমরা ছকে দেখতে পাচ্ছি এখানে মোট স্থির ব্যয় ৩০,০০০ টাকা, আর পরিবর্তন ক্রমশ বেড়েছে, যোগ করে পাওয়া গেছে মোট ব্যয় টিসি। এখন এটা আমরা রেখাচিত্রের মাধ্যমে দেখাতে পারি। আমরা এর আগেই দেখলাম যে টিএফসি রেখা ভূমি অক্ষের সমান্তরাল, আর টিভিসি রেখা মূল বিন্দু থেকে শুরু হয়ে ডান দিকে ঊর্ধ্বগামী রেখা, প্রথমে অবতল তারপর উত্তল। এখন যদি আমরা এই টিভিসির সঙ্গে টিএফসি যোগ করি তাহলে এই যে দূরত্ব টিভিসির সঙ্গে ঠিক দেখো টিএফসির সমান পরিমাণের দূরত্ব বিন্দু পাওয়া যাচ্ছে।
এই 1 এককের এটার সঙ্গে যুক্ত হয়েছে এই দূরত্বটা। একইভাবে আমরা প্রত্যেকটা বিন্দুতে পাবো, যেমন এখানে 4 এককের এই দূরত্ব হলো টিএফসি, আবার এই দূরত্ব টিভিসি। কাজেই টিভিসির সাথে এই একই পরিমাণ দূরত্ব যোগ হয়ে এটা হলো টিএফসি। আর এই পুরো দূরত্বটা হলো এখন টিসি। এই বিন্দুগুলো যদি আর 0 এককে হলো এইটা, এখানে টিভিসি 0 আর এটা হলো টিএফসি 30, তাহলে 30 এর 0 যোগ হয়ে এখান থেকে। কাজে আমাদের টিভিসি রেখা শুরু হবে এখান থেকে, হয় ডান দিকে ঊর্ধ্বগামী। টিভিসি রেখার মতোই আকৃতি, কিন্তু শুরুটা মূল বিন্দু থেকে না হয়ে স্থির ব্যয় যত সেখান থেকে শুরু। এবং এখানে লক্ষণীয় বিষয় যে আমরা যেমন ধরো এল এন এই দূরত্বটা, এটা হলো টিসি, আর এই দূরত্বের মধ্যে কি কি আছে, এই এলএমটা হলো আমাদের স্থির খরচ, আর এমএনটা হলো পরিবর্তনশীল খরচ। এই দুইয়ের যোগফল পেলাম আমরা এলএন। এভাবে টিসি, টিএফসি এবং টিভিসি এর উলম্ব খাড়া দিকে যোগফল দ্বারা আমরা পেলাম টিসি রেখা। আশা করি বুঝতে পেরেছ টোটাল কস্ট কার্ভ। এরপরে আমরা দেখব এভিসি রেখা ও এএফসি রেখা থেকে কিভাবে এসএসসি রেখা অঙ্কন করা যায়। আমরা সংজ্ঞা থেকে দেখে আসছি, এভিসি মানে হলো এএফসি এবং এসএসসি মানে হলো এভিসি এবং এএফসি এর যোগফল। আমরা এখানে ভূমি অক্ষে আমরা আগে দেখি, ভূমি অক্ষে এএফসি রেখা এই যে সমপরাবৃত্তাকার, আর এভিসি রেখা এবং খানিকটা ইউ আকৃতি। এখন যদি আমরা এবিসির প্রতিটি বিন্দুতে এই এএফসিটা যোগ করে দিই, এএফসির পরিমাণে যোগ করে দিই, তাহলে ঠিক এই এএফসির সম পরিমাণ দূরত্বে এই বিন্দুগুলো পাবো। আর এই বিন্দুগুলি যদি যোগ করে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি এসএসসি রেখা। অর্থাৎ এসএসসি রেখার প্রতিটি বিন্দুর খাড়া দূরত্ব হলো এভিসি রেখার লম্ব দূরত্ব এবং এএফসি রেখার লম্ব দূরত্ব, এই দুটার যোগফল। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এলএম দূরত্বটা হলো এই পরিমাণ উৎপাদনের এএফসি, এটা যোগ হয়েছে হয়ে এভিসির সাথে, এই এমএন পরিমাণ এভিসির সাথে যোগ হয়ে গেল এলএন। তাহলে এলএন এসএসসি অর্থাৎ অ্যাভারেজ কস্ট ইকুয়ালস টু এই এমএন পরিমাণ, এখানে এমএন টা হলো আমাদের এভিসি, তার সাথে এলএনটা হলো এই দূরত্বটা। এবং লক্ষণীয় বিষয়, যেখানে এভিসি এ বিন্দুতে সর্বনিম্ন হয়েছে, কিন্তু এসএসসি একটু ডান পাশে বি বিন্দুতে সর্বনিম্ন হয়েছে। এর পিছনে কারণ হলো এসএসসি এবং এভিসি দুটি নিম্নগামী হলেও এ বিন্দুর পরে এভিসি ঊর্ধ্বগামী হয়েছে, কিন্তু এভিসি যে হারে ঊর্ধ্বগামী হচ্ছে এএফসি তার চেয়ে বেশি হারে নিম্নগামী হচ্ছে। ফলে এই দুইয়ের যোগফল হিসাবে এসএসসি নিম্নগামী হচ্ছে। কিন্তু বি বিন্দুর পরে এএফসি যে হারে নিম্নগামী হচ্ছে এভিসি তার চেয়ে বেশি হারে ঊর্ধ্বগামী হচ্ছে। ফলে এই দুইয়ের যোগফল হিসাবে এসএসসি ঊর্ধ্বগামী হয়েছে। আর এ কারণেই আমরা দেখতে পাচ্ছি যে এসএসসি রেখা বি বিন্দু এ বিন্দুর পরে যে ডান দিকে ঊর্ধ্বগামী, বি বিন্দুতে সর্বনিম্ন হয়েছে, এ বিন্দুর ডান পাশে এসএসসি সর্বনিম্ন। আশা করি বুঝতে পেরেছ। আমরা এই যে স্বল্পকালীন এসি রেখা পেলাম বা এসএসসি রেখা পেলাম, এটা যে ইউ আকৃতির হলো, এর পেছনের কারণগুলো কি? এর পিছনের কারণগুলোর মধ্যে প্রথম কারণটা আমরা অলরেডি ব্যাখ্যা করে ফেলেছি, যে এএফসি এবং এভিসি এর সম্মিলিত প্রভাব। স্বল্পকালে এসএসসি হলো এএফসি এবং এভিসি এর যোগফল। উৎপাদন বৃদ্ধি পেলে এএফসি ক্রমশ হ্রাস পায়, কিন্তু এভিসি প্রথম দিকে হ্রাস পেয়ে সর্বনিম্ন হওয়ার পর বাড়তে থাকে। ফলে এসএসসি প্রথম দিকে কমতে থাকে দুইয়ের যোগফল হিসেবে। এবং একসময় এভিসি বাড়তে থাকলেও তার গতি এএফসি এর হ্রাস পাওয়ার গতির চেয়ে ধীর থাকা পর্যন্ত এই এসএসসি নিম্নগামী হতেই থাকে। এরপরে যখন এভিসি বৃদ্ধি পাওয়ার গতি এএফসি হ্রাস পাওয়ার গতির চেয়ে দ্রুত হয়, তখন এসএসসি সর্বনিম্ন হয়ে বাড়তে থাকে। আর এ কারণেই এসএসসি রেখা ইউ আকৃতির হয়। এরপরে পরিবর্তনীয় উপাদান অনুপাত বিধির এখানে ভূমিকা আছে। আমরা পরিবর্তনীয় উপাদান অনুপাত বিধি থেকে জানি উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন। প্রথম দিকে গড় উৎপাদন বাড়তে থাকে, তাহলে গড় ব্যয় কমতে থাকে। আর এরপরে গড় উৎপাদন সর্বোচ্চ হয়, তার মানে গড় ব্যয় তখন সর্বনিম্ন হবে। এরপরে গড় উৎপাদন কমতে থাকে, ফলে গড় ব্যয়
এই যে অর্থাৎ উৎপাদন প্রথম দিকে ক্রমবর্ধমান হারে বাড়ে, তারপরে ক্রমহ্রাসমান হারে বাড়ে। আর এই কারণে এসএসসি রেখা ইউ আকৃতির হয়। এরপরে প্ল্যান্টের ব্যবহার। স্বল্পকালে ফার্ম একটি প্ল্যান্টেই উৎপাদন করতে চায়। প্ল্যান্ট মানে হলো যে যন্ত্রপাতি, যে অবকাঠামো এবং যে জনবল ব্যবহার করছে সবগুলোকে একত্রে বলা হচ্ছে একটি প্ল্যান্ট। এটা উৎপাদনের পরিসর বাড়লে নতুন প্ল্যান্ট স্থাপন হবে, নতুন আকার ধারণ করবে। এই একই একটি প্ল্যান্টে যখন উৎপাদন করা হয়, এই প্ল্যান্টের কাম্য স্তরে পৌঁছার আগে পর্যন্ত, অর্থাৎ এই প্ল্যান্টটির ব্যবহার পরিপূর্ণ হওয়ার আগে পর্যন্ত গড় ব্যয় কমতে থাকে। যখন পরিপূর্ণভাবে ব্যবহৃত হয়, দক্ষভাবে ব্যবহার করা হয়, আমরা যখন যন্ত্রপাতি সবগুলোর দক্ষ উৎপাদন ক্ষমতা পুরোপুরি ব্যবহার করবো, তখন গড় ব্যয় সবচেয়ে কম হবে। এরপরেও যখন এই প্ল্যান্টে উৎপাদন চালাতে থাকবো, তখন গড় ব্যয় বাড়তে শুরু করে। ফলে এসএসসি রেখা ইউ আকৃতির। আর অভ্যন্তরীণ এবং বাহ্যিক সুবিধা ও অসুবিধা। উৎপাদন ক্ষেত্রে আমরা উৎপাদন যখন বাড়াতে থাকি, তখন প্রথম দিকে কিছু অভ্যন্তরীণ এবং বাহ্যিক সুবিধা সৃষ্টি হয়। অভ্যন্তরীণ সুবিধা মানে হলো উৎপাদনের যে উপকরণগুলোর ব্যবহার ধীরে ধীরে পুরাটা আমরা ব্যবহার করার সুযোগ তৈরি হয়। যত বেশি ব্যবহার করব, একটা যন্ত্র সর্বোচ্চ যে পরিমাণে ব্যবহার করা যায়, এই আমাদের সুবিধা তত বাড়তে থাকবে। পাশাপাশি বাহ্যিক কিছু সুবিধাও তৈরি হয় উৎপাদন ক্ষেত্রে। যেমন আমরা যে উপকরণগুলো কিনছি, যার কাছ থেকে কিন্তু বেশি পরিমাণে কিনলে কম খরচে নিতে পারি, পরিবহন খরচ কম হয়, এইসব সুবিধা তৈরি হয়। ফলে গড় ব্যয় প্রথম দিকে কমতে থাকে। কিন্তু এই সুবিধাগুলো, এই অভ্যন্তরীণ এবং বাহ্যিক সুবিধাগুলো একসময় থাকে না, বরং কিছু অসুবিধার সৃষ্টি হওয়া শুরু করে। তখন উৎপাদনের গড় ব্যয় বাড়তে শুরু করে। ফলে এসএসসি রেখা প্রথম দিকে ডান দিকে নিম্নগামী, তারপর ঊর্ধ্বগামী হয়ে ইউ আকৃতি ধারণ করে। আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা দেখব প্রান্তিক ব্যয় রেখা, মার্জিনাল কস্ট কার্ভ। ওই বইয়ের উদাহরণ দিয়েই আমরা দেখতে পারি। বইয়ের উদাহরণে আমরা দেখতে পাচ্ছি মোট ব্যয়, উৎপাদনের মোট ব্যয়, এবং তার ডান পাশে কলামে আমরা দেখছি প্রান্তিক ব্যয়। মোট ব্যয় বেড়েছে, কিন্তু প্রথম দিকে দেখো 60 থেকে 70, 70 থেকে 76, মানে 10 বেড়েছে, তারপর 6 বেড়েছে, 76 থেকে 81, 5 বেড়েছে। তার মানে প্রান্তিক ব্যয় আস্তে আস্তে কমে গেছে। তারপর আবার 81 থেকে 87, 6 বেড়েছে, তারপর 87 থেকে 99, 12 বেড়েছে। তখন প্রান্তিক ব্যয় বৃদ্ধি পেয়েছে। তাহলে এই প্রান্তিক ব্যয় রেখাটা কেমন হয়? প্রথম দিকে নিম্নগামী, তারপর ঊর্ধ্বগামী। আমরা দেখি, আমরা এই ভূমি অক্ষে বইয়ের সংখ্যা এবং লম্ব অক্ষে আমরা খরচ পরিমাপ করে এই বিন্দুগুলো যদি স্থাপন করি, এই যে পরিমাণ 1 এ 10, 2 এ 6, 3 এ 5, তাহলে এই যে এই বিন্দুগুলো পেলাম, এই বিন্দুগুলো যোগ করে দিলে আমরা পাচ্ছি এমসি রেখা, এবং এটাও অনেকটা ইউ আকৃতিরই হয়েছে। এবং এই যে প্রান্তিক ব্যয় প্রথমে কমতে কমতে এখানে সে সর্বনিম্ন হয়েছে, তারপরে বাড়তে শুরু করেছে। আশা করি বুঝতে পেরেছ প্রান্তিক ব্যয় রেখা। এগুলো মনে রাখতে হবে, কারণ আমাদের ফার্মের আচরণ বিশ্লেষণের সময় এই ব্যয় রেখাগুলো মানে খুব বেশি বেশি ব্যবহৃত হবে। এখন আমরা দেখবো গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক। আমরা উৎপাদন ক্ষেত্রে দেখেছি যে প্রথম দিকে যখন উপকরণ নিয়োগ বাড়ানো হয়, তখন গড় উৎপাদন প্রান্তিক উভয়ই কমতে থাকে। এক পর্যায়ে প্রান্তিক উৎপাদন গড় উৎপাদন উভয়ই বাড়তে থাকে প্রথম দিকে। এক পর্যায়ে প্রান্তিক উৎপাদন সর্বোচ্চ হয়ে কমতে শুরু করে, গড় ব্যয় তখনও বাড়তে থাকে। এই পর্যায়ে প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের চেয়ে বেশি থাকে। তারপরে যখন আবার উৎপাদন উপকরণে আরো বাড়ানো হয়, তখন গড় উৎপাদন বাড়তে বাড়তে একসময় সর্বোচ্চ হয়। তখন প্রান্তিক উৎপাদন এবং গড় উৎপাদন পরস্পর সমান হয়। এরপরে যখন উৎপাদন উপকরণ নিয়োগ আরো বাড়ানো হয়, তখন গড় উৎপাদন কমতে শুরু করে আর প্রান্তিক উৎপাদন, এবং এই পর্যায়ে এসে প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের চেয়ে কম হয়। ফলে উৎপাদনের প্রথম দিকে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় উভয়ই বাড়ে, কিন্তু প্রান্তিক ব্যয় গড় ব্যয়ের চেয়ে নিচে থাকে, কম থাকে, এবং প্রান্তিক ব্যয় একসময় সর্বনিম্ন হয়ে বাড়তে শুরু করে।
অন্যদিকে গড় ব্যয় কমতে কমতে একসময় সর্বনিম্ন হয়, তখন গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় পরস্পর সমান হয়। এরপর আবার প্রান্তিক ব্যয় গড় ব্যয় বাড়তে শুরু, প্রান্তিক ব্যয় বাড়তে শুরু। এটা আমরা চিত্রে দেখলে ভালো হবে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি এসি রেখা এবং এমসি রেখা, এবং লক্ষণীয় বিষয় দুটাই ইউ আকৃতির হলো এই যে এসি রেখা এমসি রেখাকে এফ বিন্দুতে ছেদ করেছে, নিচের দিক থেকে। তো এফ বিন্দুতে এমসি এবং এসি পরস্পর সমান, কিন্তু এফ বিন্দুর পূর্বে অর্থাৎ কিউ টু উৎপাদন স্তরে এমসি এবং এসি পরস্পর সমান, কিন্তু তার পূর্বে তোমরা দেখো তার চেয়ে কম উৎপাদন স্তরে এসি বেশি, উচ্চতা এসি রেখার উচ্চতা বেশি আর এমসি কম। তার মানে এই অংশটাতে এসি গ্রেটার দ্যান এমসি বা এমসি লেস দ্যান এসি। আর এফ বিন্দুর পরে গেলে উৎপাদন যখন বাড়তে থাকবে, কিউ টু থেকে বাড়বে, এই অংশে এসে দেখা যাচ্ছে এসি যতটা, এসি রেখার উচ্চতা যতটা এমসি রেখার উচ্চতা তার থেকে বেশি। তার মানে এই অংশটাতে এসি কম এমসি বেশি, অর্থাৎ এমসি গ্রেটার দ্যান এসি। আর এই বিশ্লেষণ থেকে আমরা দেখতে পাই গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের মধ্যে যে সম্পর্ক আমরা এভাবে লিখতে পারি, যখন এসি কমতে থাকে তখন এমসি লেস দ্যান এসি, এবং এমসি এক সময় সর্বনিম্ন হয়ে যায়, এই বিন্দুতে সর্বনিম্ন হয়ে বাড়তে থাকে। আর যখন এসি সর্বনিম্ন পর্যায়ে তখন এমসি সমান এসি, এই যে এফ বিন্দুতে। এরপরে এসি যখন বাড়তে থাকে, এসি যখন বাড়তে থাকে তখন এমসি গ্রেটার দেন। এই হলো আমাদের এসি এবং এমসি এর মধ্যে সম্পর্ক। আমি তোমাদের এখানে একটু সতর্ক করব আঁকার ক্ষেত্রে। তোমরা যখন আঁকবে এই যে এসি রেখা এমসি রেখা যেন এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়েই যায়, এইরকম এইভাবে, অথবা এরকম ইচ্ছা মতো একদিক দিয়ে আঁকবো এরকম নয়। এমসি রেখা যেন এসি রেখার সর্বনিম্ন বিন্দুতেই ছেদ করে আঁকা হয়, যেমনটা এখানে হয়েছে। অর্থাৎ এই দিক দিয়ে আঁকবো অথবা এই দিক দিয়ে আঁকবো এরকম নয়, এরকম যেন না হয়। আশা করি বুঝতে পেরেছ। এই অঙ্কনের ক্ষেত্রে এই সতর্কতাটা অবলম্বন করবে তোমরা। এরপরে আসি আমাদের দীর্ঘকালীন মোট ব্যয় রেখার ক্ষেত্রে। দীর্ঘকালীন মোট ব্যয় রেখা আমরা এর আগে যেটা পেয়েছি, দীর্ঘকালীন মোট ব্যয় মানে হলো স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়ের যোগফল, এবং সেটা আমরা এখানে দেখাতে পারি। আমরা স্থির ব্যয় এখানে দেখাই নাই, সবকিছু মিলিয়েই মনে করো আমাদের মোট ব্যয় হলো 15, 20, 24, 30, 45 এভাবে আছে। জিরো উৎপাদনে জিরো, অর্থাৎ দীর্ঘকালে কোনো স্থির ব্যয় থাকে না। আমরা এর আগে পরিচিত হয়েছি টিএফসি এবং টিভিসি, এই দুইয়ের যোগফল টিসি। কিন্তু দীর্ঘকালে এই টিএফসি থাকে না, স্থির ব্যয় থাকে না, সব ব্যয় পরিবর্তনশীল। তার মানে সব ব্যয় যদি পরিবর্তনশীল হয় তাহলে সেই ক্ষেত্রে মোট ব্যয় শূন্য থেকেই শুরু হবে, এবং সেই ক্ষেত্রে আমাদের এই টিএফসি বা টিভিসি টিভিসি নয়, তখন সব ব্যয়ই হলো আমাদের পরিবর্তনশীল। এবং এই টিভিসি রেখাটা মানে মানে টিএলটিসি রেখাটা, লং রান কস্ট কার্ভ, এই রেখাটা টিভিসি রেখার মতোই মূলবিন্দু থেকে শুরু ডান দিকে উঠতে থাকে, সব ব্যয়ই এখানে পরিবর্তনশীল। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা দেখব এসএসসি থেকে কিভাবে এলএসি রেখা অঙ্কন করা হয়। এটাকে আমরা অনেক সময় প্রশ্ন করে থাকি, কেন এলএসি রেখাকে আচ্ছাদন রেখা বলে, অথবা এলএসি রেখাকে কেন এনভেলপ রেখা বলে। এনভেলপের বাংলা একটা কঠিন বাংলা আছে, লেফাফা। কোন কোন বইয়ে দেখবা যে এলএসি দীর্ঘকালীন গড় ব্যয় কেন লেফাফা রেখা বলে, খাম, এনভেলপ, আচ্ছাদন রেখা বলা হয়। আমরা এর জন্য একটা ব্যাখ্যা এখানে দিয়ে নিই আগে। আমরা যখন দেখি উৎপাদনের শুরুতে একটি ফার্ম যে যন্ত্রপাতি, যে পরিসরে উৎপাদন শুরু করে, যে অবকাঠামো, যে জনবল, যে যন্ত্রপাতি নিয়ে, সেটা থাকে না, এক সময় আস্তে আস্তে বাড়তে শুরু করে, বাড়ে। তো প্রথম দিকে যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, টেলারিং শপ, একজন লোক, একজন দর্জি প্রথমে সে নিজে কাজ শুরু করলো একটা মেশিন দিয়ে আর একটা টেবিল চেয়ার দিয়ে বা কাঁচি বা যা লাগে ছোট্ট একটা ঘরে। এটা হলো তার একটা প্ল্যান্ট, উৎপাদনের ইউনিট। এটা দিয়েই সে উৎপাদন চালিয়ে যাচ্ছে, কিন্তু কিছুদিন পরে দেখা গেল সে যেখানে উৎপাদন করছে দিনে আগে হয়তো 3টা শার্ট, কিন্তু এখন চাহিদা বেড়ে গেছে, দিনে হয়তো তাকে 10টা শার্ট তৈরি করতে হবে।
তাহলে সে নতুন মেশিন নিবে, নতুন কিছু লোকও নিবে ঘরে রাখার। এটা হলো তার আরেকটি প্ল্যান। তখন নতুন প্ল্যান হলো এটা। এটাকে বলা হয় আরেকটি প্ল্যান। এই আগে ছিল একটা মেশিন এবং নিজে এবং ছোট্ট একটা ঘর, এটা একটা প্ল্যান। পরবর্তীতে ২ টা মেশিন এবং আরো কিছু লোক, বড় ঘর, এটা একটা প্ল্যান। এভাবে যদি দিনের পর দিন, বছরের পর বছর চলে, তাহলে একসময় হয়তো এই দর্জির দোকানই বেড়ে যেয়ে শহরের নামকরা একটা টেলারিং শপে পরিণত হলো এবং সেক্ষেত্রে তখন দেখা যাবে একসময় এর এখানে হয়তো আম আ ২০ জন কর্মী ২০ টা মেশিনে সেলাই করছে এবং আরো কর্মী যারা সেলাইয়ের হাতের কাজগুলো করছে এবং কাটিং এর জন্য আরো কিছু লোক হচ্ছে। এইভাবে একটা একটা প্রতিষ্ঠানের পরিসর বেড়ে যায়। প্ল্যান্ট, নতুন প্ল্যান্ট স্থাপন করা। তো এখানে ফার্ম সবসময় চায় ন্যূনতম খরচে উৎপাদন করতে। যে প্ল্যান্টে প্রতিটা প্ল্যান্ট একটা গড়, স্বল্পকালীন গড় ব্যয় রেখা নির্দেশ করে। প্রতিটা প্ল্যান্টের সাথে একটা স্বল্পকালীন গড় ব্যয় রেখা থাকে। এবং স্বল্পকালীন গড় ব্যয় রেখা সর্বনিম্ন বিন্দুতে খরচ সবচেয়ে কম হবে। কিন্তু যদি একটি প্ল্যান্ট থেকে আরেকটি প্ল্যান্টে গেলে ১ম প্ল্যান্টের সর্বনিম্ন বিন্দুর চেয়ে পরবর্তী প্ল্যান্টের আ খরচ কম হয়, তাহলে ফার্ম যদি উৎপাদন বাড়ানোর ভবিষ্যতে আরো বাড়ানোর সম্ভাবনা থাকে, তাহলে সে নতুন প্ল্যান্ট স্থাপন করবে। এভাবে এই প্ল্যান গুলোর যে বিন্দুতে তার ব্যয় ন্যূনতম হয়, সেই বিন্দুগুলো যোগ করে পাওয়া যায় দীর্ঘকালীন গড় ব্যয় রেখা বা এলএসি রেখা। চলো দেখা যাক ছবিতে আমরা এটা বিষয়টা দেখি। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ অনেকগুলো এসএসসি রেখা, স্বল্পকালীন গড় ব্যয় রেখা। এখানে এসএসসি 1, এসএসসি 2, এসএসসি 3, এসএসসি 4, এসএসসি 5, ৫ টি প্ল্যান্টের সাথে সম্পর্কিত ৫ টি আ গড় ব্যয় রেখা। আর এই যে দেখতে পাচ্ছ এলএসসি রেখা, বড় রেখাটি, এই সবগুলা গড় ব্যয় রেখাকে আচ্ছাদন করে আছে এলএসসি রেখা। এই এলএসসি রেখাটা হলো আমাদের দীর্ঘকালীন গড় ব্যয় রেখা। ভূমি অক্ষে উৎপাদনের পরে লম্ব অক্ষে ব্যয় পরিমাপ করা হয়েছে। এখন এই রেখাটা হলো কিভাবে? এই রেখাটা পেলাম কিভাবে আমরা? আমরা শুরুর দিকে চলে যাই। শুরুর দিকে কি অবস্থা ছিল? আমাদের এই এলএসসি রেখা নেই। এই যে এই প্ল্যান গুলো নেই। তাহলে আমরা এখানে একটি প্রতিষ্ঠান যখন শুরু করেছিল, তখন তার গড় ব্যয় রেখা ছিল এসএসসি 1 এবং সে যখন উৎপাদন বাড়াতে থাকবে, বাড়াতে Q2 উৎপাদন স্তরে তার গড় ব্যয় কিন্তু সবচেয়ে কম হবে এই প্ল্যান্টের। কিন্তু যদি তার এমন পরিকল্পনা থাকে বা এমন আ প্রত্যাশা থাকে যে তার উৎপাদন ভবিষ্যতে আরো বাড়বে, সেক্ষেত্রে নতুন প্ল্যান্ট স্থাপন করলে তার যে গড় ব্যয় রেখা, সেই গড় ব্যয় এসএসসি 2 রেখার এই বিন্দুতে তার গড় খরচ কম। এবং দেখো এই এসএসসি 1 রেখার সর্বনিম্ন বিন্দুতে যে গড় ব্যয়, এসএসসি 2 রেখার এফ বিন্দুতে, এই নিম্নগামী অংশে এফ বিন্দুতে তার গড় ব্যয় তার চেয়ে কম। ডি কিউ2 চেয়ে এফ কিউ2 ছোট। অর্থাৎ কিউ2 উৎপাদনের জন্য, কিউ2 স্তরের উৎপাদনের জন্য আসলে নতুন প্ল্যান্টে গড় ব্যয় কম হয়। সেক্ষেত্রে ফার্ম তার উৎপাদনের পরিসর বাড়ানোর যদি লক্ষ্য থাকে বা ভবিষ্যতে তার প্রতিষ্ঠান বড় করার লক্ষ্য থাকে, তাহলে সে এই কিউ2 উৎপাদনের জন্য ১ম প্ল্যান্ট না থেকে, ১ম প্ল্যান্ট ব্যবহার না করে সে নতুন প্ল্যান্ট স্থাপন করবে। অর্থাৎ নতুন প্ল্যান্টের এফ বিন্দুই হবে তার ন্যূনতম খরচের বিন্দু। একই কারণে কিউ1 উৎপাদন স্তরের যে আ আ ব্যয়, সেই ব্যয়টা আমরা দেখব ই বিন্দুতে কম হবে এর আগের প্ল্যান্টের চেয়ে। এবং লক্ষণীয় বিষয়টা হলো এসএসসি রেখার নিম্নগামী অংশ, অর্থাৎ সর্বনিম্ন বিন্দুতে পৌঁছার আগেই সে নতুন প্ল্যান্টের এফ বিন্দুতে নিম্নগামী অংশে চলে যাবে, নতুন প্ল্যান্ট স্থাপন করবে। এভাবে যদি এগুতে থাকে, তাহলে কিউ3 উৎপাদন স্তরে এসে এম বিন্দুতে যে এসএসসি তে যে গড় ব্যয়, যে প্ল্যান্টটা এখানে আছে, সেই প্ল্যান্টের সর্বনিম্ন বিন্দুতেই তার গড় ব্যয় সবচেয়ে কম হবে। এখানে আর নিম্নগামী অংশ নয়। এর পরে যদি এগোতে থাকে, তাহলে তার যে প্ল্যান গুলো পরবর্তীতে আসে, আমরা দেখতে পাচ্ছি এখানে এসএসসি 4 এবং এসএসসি 5, এই দুটি গড় ব্যয় রেখা দুটি প্ল্যান্টের সাথে সম্পর্কিত। এখন লক্ষ্য করলে দেখা যায় Q4 উৎপাদনের গড় ব্যয় এসএসসি 4, অর্থাৎ চতুর্থ প্ল্যান্টের ক্ষেত্রে হলো Q4, কিন্তু নতুন প্ল্যান্টে যদি চলে যায়, তাহলে নতুন প্ল্যান্টে গড় ব্যয় হবে এই RQ4, অর্থাৎ নতুন প্ল্যান্ট এসএসসি 5 এর সর্বনিম্ন বিন্দুর যে গড় ব্যয়, তার চেয়েও পুরনো প্ল্যান্টের গড় ব্যয় SQ4 কম। কাজেই ফার্ম নতুন প্ল্যান্টে যেতে চাইবে না, নতুন প্ল্যান্ট স্থাপন করতে চাইবে না। সে বরং এই পুরনো প্ল্যান্ট এসএসসি 4 এরই ঊর্ধ্বগামী অংশে
ব্যবহার করে। অর্থাৎ তার সর্বনিম্ন বিন্দুতে যে গড় ব্যয় হতো সেটাকে অতিক্রম করেও সে এই প্ল্যানটি ব্যবহার করবে। এবং একই কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি যে গড় ব্যয় যে কম সেই কারণেই একই কারণে সে পরবর্তীতে এই এসএসসি 5 প্ল্যান্টের টি বিন্দুতেই এই Q5 উৎপাদনের জন্য বেছে নিবে পরবর্তী প্ল্যান্টে যাওয়ার আগে। আমরা যে বিষয়টা এখানে দেখতে পাচ্ছি সেটা হলো ফার্ম ১ম দিকে প্ল্যানগুলোর নিম্নগামী অংশে সর্বনিম্ন ন্যূনতম ব্যয়ের বিন্দু পাচ্ছে। আর মাঝামাঝি পর্যায়ে এসে সর্বনিম্ন বিন্দুতে এটাকে আমরা বলছি কাম্য প্ল্যান্ট। আর এরপর থেকে ঊর্ধ্বগামী অংশে। এখানে যে বিষয়টা হলো উৎপাদনের শুরুর দিকে প্রতিটা প্ল্যান্টের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করার আগেই নতুন প্ল্যান্টে চলে যাচ্ছে। অর্থাৎ সাব অপটিমাম লেভেলে উৎপাদন হচ্ছে। সাব অপটিমাম মানে সর্বনিম্ন বিন্দুটাকে হলো অপটিমাম বিন্দু। তার আগেই, তার আগের কোন বিন্দুতে উৎপাদন হচ্ছে। আর পরের দিকে উৎপাদনের পরিসর যখন আরো বেড়ে যায়, প্রতিষ্ঠানের আকার যখন আরো বেড়ে যায়, তখন প্রতিটা প্ল্যান্টের কাম্য স্তর অতিক্রম করে উৎপাদন হচ্ছে। এই যে আ মানে আমরা দেখতে পাচ্ছি ফার্মের যে দীর্ঘকালীন যে পথ, এই পথগুলো কাম্য বিন্দুগুলো যদি যোগ করে দিই তাহলে আমরা পাবো এলএসি। এই এলএসি রেখা সবগুলো স্বল্পকালীন গড় ব্যয় রেখাকে আচ্ছাদন করে রাখার জন্য এটাকে আমরা বলি আচ্ছাদন রেখা বা এনভেলপ রেখা। আবার এটা যেহেতু বড় কোনো প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের দীর্ঘদিনের পরিকল্পনার ফসল অথবা আমরা বলি নতুন কোনো ফার্মের পরিকল্পনার রোড ম্যাপ, তাই একে আমরা পরিকল্পনা রেখাও বলতে পারি। আশা করি এই গড় বিভিন্ন ব্যয়ের উৎপাদনের ব্যয়ের বিভিন্ন ধারণাগুলো এবং রেখাগুলো আমরা যেভাবে আঁকলাম, রেখাগুলোর আকৃতি আমরা দেখলাম, এগুলো তোমরা মনে রাখবে, বুঝতে পেরেছো? আজ এখানেই রাখছি। এই করোনা কালে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি, ঘরে থাকি, নিরাপদে থাকি। ধন্যবাদ।